নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। লোকসভা নির্বাচন শেষ, কর্মযজ্ঞ শুরু। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কর্মতৎপর হিসেবে লোকসভা নির্বাচন শেষ হতেই কাজে তৎপর হয়ে উঠলেন। এবার ডিব্রুগড়ের নামরূপ তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশেই 108 একর জমির উপর 116 কোটি টাকা ব্যয়ে প্রকল্প হচ্ছে সৌরবিদ্যুৎ কেন্দ্রের, অর্থাৎ সূর্য শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন। এ নিয়ে তিনি শুক্রবার প্রকল্পটির শিলান্যাস করলেন। এতে তিনি টার্গেট দিয়েছেন 2027 সালের আগে 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবেন। আর শুক্রবার যে নামরূপের কাছে সৌরশক্তি প্রকল্পের শিলান্যাস করেছেন, সেখানে 25 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সারা বিশ্বকে বলেছেন যে সৌরবিদ্যুৎকে কাজে লাগাতে ভারত অন্যতম ভূমিকা পালন করবে, সেটার হিসেবেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও পদক্ষেপ নিয়েছেন এবং 2027 সালের আগে বা 27 সালের মধ্যে 3000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করতে তিনি টার্গেট দিয়েছেন। এও টার্গেট দিয়েছিলেন যে তিনি আগামী কয়েক বছরের মধ্যেই অসমকে দেশের 5টি রাজ্যের মধ্যে উন্নত রাজ্য হিসেবে গড়ে তুলতে চান। সত্যি একজন কর্মতৎপর মুখ্যমন্ত্রী হিসেবে এরকম কথাই মানায়, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে লোকসভা নির্বাচনের আগে টার্গেট দিয়েছিলেন যে 2047 আগে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। তেমনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের রাজ্য অসমের জন্য টার্গেট দিয়ে যাচ্ছেন একের পর এক। এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। আমরা জানি যে বিদ্যুৎ উৎপাদনে কয়লা, পরমাণু, জল শক্তি ব্যবহৃত হয়। তাতে কোথাও না কোথাও পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং পরিবেশের ক্ষতিও হয়। আর যদি সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়, তাহলে কিন্তু পরিবেশের ভারসাম্য এবং পরিবেশের ক্ষতির থেকে অন্ততপক্ষে কিছুটা বলছি কি প্রায় পুরোটাই রক্ষা পাবে সৌরবিদ্যুৎ উৎপাদন হলে। এতে বিদ্যুতের যে চাহিদা অসমে রয়েছে, 2024 সালে প্রায় 2500 মেগাওয়াট অসমের জন্য প্রয়োজন। সেখানে অসমে উৎপাদন হচ্ছে 419 মেগাওয়াট প্রতিদিন। আর সেই লক্ষ্য যেহেতু অসম পূরণ করতে পারবে না, অন্যান্য রাজ্য থেকে সেই ঘাটতি পূরণ করতে হচ্ছে। তাই সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করে সেই ঘাটতি যদি অনেকটাই পূরণ করা যায়, তা সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী এদিন 25 মেগাওয়াট সৌর প্রকল্পের শিলান্যাস করেছেন। একেবারে ভালো উদ্যোগ। অন্ততপক্ষে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অসম যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে, সেটা এমন পদক্ষেপেই প্রমাণ হচ্ছে। এর আগে তিনি নগাঁওয়ে সেমিকন্ডাক্টরের প্রকল্প চালু করেছিলেন। এখন এর সঙ্গে সঙ্গে হিমন্তকে মনে করিয়ে দেব যে 5 গ্রামে কাগজ কল রয়েছিল এবং সেখানে জমিটা পরিত্যক্ত রয়েছে। আর সেই পরিত্যক্ত জমিকে সরকারি কাজে কিভাবে সঠিকভাবে লাগানো যায়, সেটা যেন মুখ্যমন্ত্রী তলিয়ে দেখেন এবং বিশেষজ্ঞদের নিয়ে সেই সরকারি জমি কিভাবে সঠিক কাজে লাগানো যায় সেটা যেন বিচার বিশ্লেষণ করেন। অন্ততপক্ষে মুখ্যমন্ত্রীর মতো একজন তৎপর ব্যক্তি সারা রাজ্যের সমস্ত জায়গা নিয়ে সমানভাবে উন্নতির চিন্তা করবেন বলেই আশা করা যায়। কেননা মুখ্যমন্ত্রী হওয়ার পর হিমন্ত বিশ্ব শর্মা সারা রাজ্যকে সমান চোখে দেখছেন এবং প্রতিটা রাজ্যের প্রতিটা অঞ্চলে কোথায় কোথায় সমস্যা রয়েছে তা তার নখদর্পণে আনছেন।
এমনকি প্রতি রাজ্যের প্রতিটা অঞ্চলেই তাদের মন্ত্রীদের ছড়িয়ে দিচ্ছেন, অর্থাৎ সরকারটাকে একেবারে তৃণমূল স্তরে পৌঁছে দিতে চেষ্টা করছেন। যার উদাহরণ দেখা যায় যে তিনি শিলচরেও ক্যাবিনেট বৈঠক করে গিয়েছেন, এতেই তার সদিচ্ছার প্রমাণ পাওয়া যায়। অন্যদিকে যদি আমরা অসমের সীমান্ত সংলগ্ন রাজ্য পশ্চিমবঙ্গের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসার জন্য সে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং পুলিশি বাধায়, বিশেষ করে তৃণমূলের হস্তক্ষেপে পুলিশি বাধায় তারা রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারছিলেন না। আর হাইকোর্ট থেকে অর্ডার নিয়েই রাজ্যপালের সঙ্গে আক্রান্তরা দেখা করতে পেরেছেন এবং এর পরিবর্তে রাজ্যপাল বলেছেন যে তিনি এত সব আক্রান্ত দেখার পর চুপ করে থাকবেন না। এই হলো পশ্চিমবঙ্গের পরিস্থিতি, যেখানে ভোট পরবর্তী হিংসা নিয়ে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষ স্মৃতিবিরক্ত হয়ে রয়েছে। শান্তিপ্রিয় মানুষ, পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় মানুষ সত্যিই খুব বিরক্ত হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে। ভোট শেষ হয়েছে, সবাই এখন ভোটের কাজ শেষ করেছেন, অর্থাৎ সরকার গড়া হয়ে গেছে। এখন কিন্তু মানুষ তার নিজের কাজে মগ্ন থাকার কথা, কিন্তু এখনও মানুষ আতঙ্কে রয়েছে যে ভোট পরবর্তীর পর যে হিংসা রয়েছে সেটার জন্য। আর এ নিয়ে বিরোধী হিসেবে পশ্চিমবঙ্গে থাকা বিজেপি দল একের পর এক প্রতিবাদ জানাচ্ছে। আর তৃণমূল ভোট পরবর্তী যেসব নির্বাচনী এলাকায় প্রতিরোধের মুখে পড়ছেন তার প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে উন্নয়নের কথা ভুলে গিয়ে রাজ্যের মানুষকে কিভাবে হয়রানি করা যায়, লাঞ্ছনা করা যায়, চূড়ান্ত অপদস্থ করা যায় এবং বদলা নেওয়া যায় সেই নিয়েই ভেবে চলেছে, উন্নয়নের কথা ভাবছে না। আর অন্যদিকে অসমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিমন্ত বিশ্ব শর্মা একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। লোকসভা নির্বাচন হয়েছে, শেষ হয়েছে, সরকার গঠন হয়েছে, তিনি ভুলে গেছেন, এটা অতীত হয়ে গেছে, অতীতের পর্যায়েই ফেলে দিয়েছেন। এখন নতুন করে আবার রাজ্যের উন্নতিতে লেগে পড়েছেন। আর পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হলেও নির্বাচনের পর যে একটা হিংসা হয়, প্রতিহিংসা থাকে, মনের ভিতর যে একটা জ্বালা থাকে, যন্ত্রণা থাকে, সেটা থেকে এখনও বেরিয়ে আসতে পারছে না। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ নিয়ে কিন্তু কোনো সদর্থক পদক্ষেপ নিয়েছে বলেও শোনা যায় না, যার মানে দাঁড়াচ্ছে শাসক শিবির এখনও লোকসভা নির্বাচনের যে প্রভাবটা ছিল সেটা এখনও কাটিয়ে উঠতে পারেনি এবং তারা সে নিয়েই ব্যস্ত রয়েছে। তাই এক্ষেত্রে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ অবশ্যই দেওয়া যায়। এ নিয়ে কোনো অভিযোগ কিন্তু বিরোধী হিসাবে থাকা ইউডিএফ বা কংগ্রেস দিতে পারবে না বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে। অর্থাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে যে একটা শান্তি কায়েম রেখেছেন সেটাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে। কেননা লোকসভার মতো একটা বড় নির্বাচন হওয়ার পরও খুব দ্রুত অসমকে উন্নয়নের রাস্তায় নিয়ে এসেছেন, এতেই তার কর্মতৎপর ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।